to write a paragraph. অভি আর সামি কি জয়েন করেছো ক্লাসে? জি স্যার, আসসালামু আলাইকুম। অভি জয়েন করেছো? একটু রেকর্ডিংটা চালু রাখো, এটা একটু ভিন্ন ক্লাস তো। ওকে, so this is the topic, how to write a paragraph. Yeah. If it is practice from your earliest stage like 8, 9, 10, it will be fruitful to you and you don't take never to cramming any paragraph. Okay, যদি তুমি এই টপিকসটা এইভাবে 8 থেকে প্র্যাকটিস করে আসতে, তাহলে তুমি যে কোনো টপিকস এর উপরে ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। ডোন্ট গেট আপসেট টু রেকর্ড ইট ফ্রি হ্যান্ড। ওকে, সেক্ষেত্রে তুমি যে কোনো বিষয়ে তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। তাহলে আমাদের আজকের টপিকস হচ্ছে হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। ওকে, today's topic is how to write a paragraph. Okay, in this topics we have to build up our thoughts and we have to build up our descriptive power to write a paragraph. And here we get some common topics, common tips that helps you to make a paragraph. Okay, তাহলে দেখো, এখন তোমাকে যদি বলে দেওয়া হয় কিছুই না, তোমাকে যদি হঠাৎ করে একটা টপিকস দিয়ে দেওয়া হলো যে ব্যাড ইফেক্ট অফ অ্যারেঞ্জিং ইন্টারন্যাশনাল গেমস এন্ড স্পোর্টস, অথবা মেরিটস এন্ড ডিমেরিটস অফ অ্যারেঞ্জিং ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, তাহলে তুমি কি লিখবা এখানে? এটা কিন্তু তুমি একদম কিছুই জানো না, বাট কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্স এর উপর ভর করে তুমি এখানে 2 পেজ অটোমেটিক্যালি লিখে ফেলতে পারবে। সেই জায়গাটাই আমি একটু কাজ করতে চাই আজকে, ঠিক আছে? দিস ইজ ফর হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। তাহলে আমরা আগে প্যারাগ্রাফের কাইন্ডসটা বের করব। ক্লাসিফিকেশন, কাইন্ডস অর ক্লাসিফিকেশন অফ প্যারাগ্রাফ। ওকে, very important part, kinds of classification of paragraph. If we get describe the topics, we get there are 4 types or 5 types of the paragraph, like 1, descriptive paragraph. Then narrative paragraph. Then reflexive paragraph. Then cause and effect paragraph. Then process analyzing paragraph. Okay, if you want to take the screenshot, you take the screenshot. তাহলে আমরা যদি প্যারাগ্রাফকে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্যারাগ্রাফকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। হোয়াট ইজ এ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ? ওকে, হোয়াট ইজ এ ন্যারেটিভ প্যারাগ্রাফ, রিফ্লেক্সিভ এন্ড আদার। এখানে ছোট করে আমি একটা ডিফাইন করব, ছোট করে ডেফিনেশন দেব। দ্য ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ ইজ দ্যাট it narrated in all the present tense. Okay, present tense. উদাহরণে আসবো, লাইক ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ যদি বলা হয় যে ট্রাফিক জ্যাম, unemployment problem of traffic jam. ওকে, তারপরে লিখতে পারো উইন্টার মর্নিং, qualities are the descriptive paragraph. কেন এটা? কারণ এই প্যারাগ্রাফ তুমি যখন লিখবে, all the sentence will be present tense, এখানে কিন্তু অন্য কোনো টেন্স এখানে আসবে না, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। যেমন ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামে কি তুমি লিখবে যে আমার ট্রাফিক জ্যাম ছিল, ট্রাফিক জ্যাম ঘটেছিল? নেভার। তাহলে
উইন্টার মর্নিং ঠিক এরকম অল দ্য সেন্টেন্স এখানে প্রেজেন্ট টেন্সে প্রবেশ করাতে হবে তোমাকে, সেখানে সেই সেন্টেন্স গুলোর একটা বর্ণনা। তাহলে আমাদের এট ফার্স্ট উই হ্যাভ টু সিলেক্ট দ্য টেন্স, হ্যাঁ, উই হ্যাভ টু ডিভাইডেড দ্য প্যারাগ্রাফ, যে কোনটা আসছে, ডেসক্রিপটিভ এসেছে, ন্যারেটিভ, রিফ্লেক্সিভ, কজ এন্ড ইফেক্ট, না প্রসেস অ্যানালাইজিং প্যারাগ্রাফ বা সিস্টেম অ্যানালাইজিং প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফটা আমার এসেছে। তাহলে এট ফার্স্ট আমরা দেখতে পেলাম যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হচ্ছে কি, ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং, এগুলোকে আমরা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে আনতে পারবো। ওকে, দেন ন্যারেটিভ প্যারাগ্রাফ, ন্যারেটিভ প্যারাগ্রাফ হচ্ছে all the sentence will be in past tense, past tense, ওকে, সব সেন্টেন্স গুলো এখানে পাস্ট টেন্স হয়ে যাবে। এখন তোমাকে যদি বলি এ bitter experience of traffic jam, ওকে, বিটার এক্সপেরিয়েন্স, বিটার মানে তিক্ত, একটা তিক্ত অভিজ্ঞতা ট্রাফিক জ্যামের, তাহলে সেইখানে কি, এখানে তোমার এক্সপেরিয়েন্সের কথা বলেছে, তাহলে কি যেটা তোমার জীবনে ঘটে গিয়েছে সেইটার উপরে লিখতে বলেছে, তাহলে সেটা ন্যারেটিভের মধ্যে পড়বে এবং অল দ্য সেন্টেন্স উইল বি পাস্ট টেন্স। তাহলে আমরা দুটোর পার্থক্য করতে পারলাম যে কোনটা ডেসক্রিপটিভে হবে, কোনটা ন্যারেটিভে হবে, সেটা আমরা প্রথমেই পেলাম যে অল দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে সব সেন্টেন্স গুলো তোমাকে এখানে ডেসক্রিপটিভ লিখতে হবে। আর্লি রাইজিং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, উইন্টার মর্নিং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আর রিফ্লেক্সিভ প্যারাগ্রাফ এই বিটার এক্সপেরিয়েন্স ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের একটা তিক্ত অভিজ্ঞতা, অথবা এই ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, ইওর ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, তাই না? তাহলে ভিজিট করেছো তারপরে তুমি সেটা লিখতেছো, তার মানে কি দাঁড়াচ্ছে, অল দ্য সেন্টেন্স উইল বি পাস্ট টেন্স, ঠিক আছে? এরপরে আসো রিফ্লেক্সিভ প্যারাগ্রাফ। হোয়াট ডু ইউ মিন বাই রিফ্লেক্সিভ প্যারাগ্রাফ? যেটা তোমার রিফ্লেকশন করবে, যেটা তোমার অটোবায়োগ্রাফিক্যাল টাইপের প্যারাগ্রাফ, আত্মজীবনীমূলক, যেটার উপর একটা রিফ্লেকশন হবে, যেমন ইওর ডেইলি লাইফ, ইওর ডেইলি লাইফ, ওকে, এখানে কিন্তু টেন্সটা বেশিরভাগ টেন্সই প্রেজেন্টের চায়, তোমার প্রাত্যহিক জীবন, সেটা কি তোমার প্রাত্যহিক জীবনের ঘটনাগুলি প্রতিচ্ছবি আকারে ফুটে উঠবে, এবং এমন ভাবে ফুটে উঠবে যখন রিডার এই প্যারাগ্রাফটা পড়বে, একজন পাঠক যখন এটা পড়বে, বিশেষ করে এক্সামিনার, তখন এক্সামিনার চোখে ফুটে উঠবে যে তার জীবনেও তো এরকম এরকম ঘটে উঠছে। এভাবেই কিন্তু তোমাকে প্রাণবন্ত করে তুলতে হবে জিনিসটা, এত চমৎকার ভাবে। একদম তুমি ধরা বাঁধা কতগুলো জিনিস মুখস্থ করে দিলে প্যারাগ্রাফ বই থেকে, ইট ডাজ নট মিন সামথিং গুড। ওকে, তোমাকে সবসময় সিম্পল অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি, ওকে, সিম্পল, ইজি অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি বিষয়ে তোমাকে লিখতে হবে, দেন দ্য এক্সামিনার উইল বি প্লিজড। ওকে, দিস ইজ reflexive paragraph. Then we get through the পাস্ট হবে না প্রেজেন্ট? হ্যাঁ বলো, আমি কিছু স্যার বলেছি? ওই 3 নাম্বারটা ওইটা কি পাস্ট হবে না প্রেজেন্ট? হ্যাঁ, এটা প্রেজেন্ট পাস্টের সমন্বয় আছে। যেমন আমি অভ্যস্ত ছিলাম, আই ইন মাই আর্লি লাইফ আই ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। তুমি চাইল্ডহুডে কি, তোমার যদি চাইল্ডহুড, ইওর চাইল্ডহুড মেমোরিজ প্যারাগ্রাফ লিখতে হয়, তাহলে তোমাকে সেখানে তো পাস্ট টেন্সে যেতে হবে। যেমন আমরা শৈশবকালে অভ্যস্ত ছিলাম নদীতে সাঁতার কাটা, সেখানে তো পাস্ট টেন্সেরও প্রভাব বিস্তার করবে। তাহলে এটা পাস্ট এবং প্রেজেন্টের সমন্বয় ঘটতে পারে, এটা নির্ভর করবে অ্যাকর্ডিং টু এর স্কিল এন্ড এক্সপেরিয়েন্স। ওকে, কেউ কিন্তু লিভ নিবে না ক্লাস থেকে। এরপরে আসো, ইট ইজ রিফ্লেক্সিভ, দেন কজ এন্ড ইফেক্ট। ইট ইজ এ ভেরি সিম্পল প্যারাগ্রাফ। কারণ সমূহ আগে লিখতে হবে, সেই কারণে কি কি ফলাফল ঘটে সেইগুলো লিখতে হবে, সেটাকে বলা হচ্ছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। যেমন আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ, এটা একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কি কি কারণে আনএমপ্লয়মেন্ট হচ্ছে, ফলে কি হচ্ছে, শেষে গিয়ে আমরা 2-3টা সেন্টেন্স রিমেডি লিখি, এটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। ওকে, সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট। এবং এই টাইপের প্যারাগ্রাফের সংখ্যা কিন্তু বেশি, যেমন ড্রাগ এডিকশন, ওকে, ড্রাগ এডিকশন, আনএমপ্লয়মেন্ট, কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, ড্রাগ এডিকশনটা। তাহলে কি কি কারণে অ্যাডিকশন হয়, তার প্রভাবে কি হয়, এবং সেখান থেকে বের হয়ে আসার কি উপায়, এই 3টা স্টেজে ভাগ করে আমরা প্যারাগ্রাফ গুলো লিখি, সেটা হচ্ছে ড্রাগ এডিকশন। এরপর আসো প্রসেস অ্যানালাইজিং প্যারাগ্রাফ। ওকে, প্রক্রিয়া বিশ্লেষণ করে, তাই না? এখন তোমাকে যদি বলা হয় যে প্যারাগ্রাফটা আসলো ইন্টারনেট,
ওকে, বা ইমেইল প্যারাগ্রাফটা আসলো, তখন তোমাকে কি লিখতে হবে যে এটা হাউ ইট ওয়ার্কস, সেই প্রক্রিয়াটা তোমাকে অ্যানালাইজ করতে হয় না, ডিসক্রাইব করতে হয় না। দিস ইজ কল্ড প্রসেস অ্যানালাইজিং প্যারাগ্রাফ। ওকে, তাহলে একটা আননোন প্যারাগ্রাফ যখন তোমার সামনে আসলো, তাহলে তুমি প্রথমে কি করলা, আগে ডিভিশনটা ক্লিয়ার করলা যে এটা কোনটার মধ্যে আসবে। ঠিক আছে, একটা কিন্তু চলে গিয়েছে, যেমন যখন হিস্টোরিক্যাল প্যারাগ্রাফ, যদিও এটার সংখ্যাটা খুব কম, ঐতিহাসিক প্যারাগ্রাফ, বাট সেই সেন্টেন্স গুলো কিন্তু পাস্টের মধ্যে ঢুকবে, সেটা ধরতে পারো ন্যারেটিভের মধ্যে চলে যায়। ওকে, তাহলে ডেসক্রিপটিভ সব সেন্টেন্স প্রেজেন্টে হবে, ন্যারেটিভ পাস্টে হবে, রিফ্লেক্সিভ যেটা তোমার অটোবায়োগ্রাফি, তোমার জীবনের বা কারো জীবনের কারণ প্রভাব এবং রিমেডি নিয়ে যেসব প্যারাগ্রাফ, সেগুলোকে বলা হয় কজের দিকে। এবং কোন প্যারাগ্রাফকে যখন প্রসেসটা অ্যানালাইজ বা সিস্টেম অ্যানালাইজ করে, সেটাকে বলা হয় প্রসেস অ্যানালাইজিং বা সিস্টেম অ্যানালাইজিং প্যারাগ্রাফ। ওকে, এখন এই জায়গাটা তোমার প্রথম স্টেজটা তুমি নির্ধারণ করলা, এটা গেল ফার্স্ট, তোমাকে কি করতে হবে এটা নিলা। এখন সেই কি করার মধ্যে তোমাকে কি অ্যাক্টিভিটিস গুলো অ্যাপ্লাই করতে হবে সেটা দেখো। More important part. Okay. Parts of paragraph. আমরা জানি যে প্যারাগ্রাফ কিন্তু এখানে পার্ট লিখলেও বিষয়টা কিন্তু পার্ট বিচ্ছিন্ন পার্ট না, একটা পার্টেরই, সেই একটা পার্টেরই তিনটা ইমাজিনারি ডিভিশন আছে। যখন যখন একটা প্যারাগ্রাফ আসলো, মনে করো এটা একটা মার্জিন, এটা একটা খাতা, তাই না, এটা হচ্ছে খাতার মার্জিন, এখানে লিখলা আনসার টু দা কোশ্চেন নাম্বার 7, ফার্স্ট পেপারে হচ্ছে 7 এ, সেকেন্ড পেপারে হচ্ছে 9 এ, তাহলে আনসার টু দা কোশ্চেন নাম্বার 7 লিখলে, এখন দেখো তোমাকে যে কাজটা করতে হবে যে এখান থেকে তুমি কি করবা, এখান থেকে হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এখান থেকে কিন্তু লেখা শুরু করবে। কেউ কিন্তু মার্জিন থেকে প্যারাগ্রাফ লিখতে পারবে না। প্যারাগ্রাফ মানে কি, একটা প্যারা দেওয়া, একটা প্যারা, ঠিক আছে। এই যে কিন্তু এখানে একটা 75 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা চলে আসবে, তার মানে এটা কিন্তু একটা মূল বৈশিষ্ট্য প্যারাগ্রাফের। প্যারাগ্রাফ মানে কি, একটা প্যারা। আর তুমি যদি স্পেস না দিয়ে লিখো প্রথম লাইনটা, তাহলে কিন্তু প্যারাটা হলো না। ওকে, তারপরে তুমি একদম শেষ পর্যন্ত আর কোনো প্যারা হবে না, একদম শেষ পর্যন্ত তুমি লিখে দিবে, এটা হচ্ছে প্যারাগ্রাফ। তার মানে আমরা যখন প্যারাগ্রাফ গুলো লিখবো, ফার্স্ট লাইনে মার্জিন থেকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে লিখবো বা 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে লিখবো, এবং এটা তুমি কিন্তু তোমার রেস্ট অফ লাইফে মনে রাখার চেষ্টা করবে জিনিসটা। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের খাতার স্টার্টিং পয়েন্টটা। এখন পার্টস অফ প্যারাগ্রাফ সেটা কি, সেই পার্ট কিন্তু আবার এখানে পার্ট পার্ট করে লিখবে না, এটা একটা পার্টের মধ্যে আসবে। সেটা কি, most important part of the paragraph is, okay, first part 1, okay, এটাকে আমরা বলবো কন্ট্রোলিং সেন্টেন্স। ওকে, এটাকে বলবো কন্ট্রোলিং সেন্টেন্স। ওকে, বা ফোকাসিং সেন্টেন্স। খেয়াল করো, কন্ট্রোলিং সেন্টেন্স, ইট কন্ট্রোলস দ্য কামিং সেন্টেন্স। বেসিক্যালি এর ফাংশনসটা হচ্ছে কি, কন্ট্রোলিং সেন্টেন্সের ফাংশনস হচ্ছে ইট কন্ট্রোলস or focuses the coming sentence, okay, depending on the above selected topic. দেখো, it controls or focuses the coming sentence. হ্যাঁ, এটা কেন কন্ট্রোলিং সেন্টেন্স বলা হচ্ছে সেই জায়গাটা নিয়ে কথা আরো রয়ে গেছে। ইট কন্ট্রোলস অর ফোকাসেস দ্য কামিং সেন্টেন্স, কথা ছিল কি, এটা কি করবে, আসন্ন সেন্টেন্স গুলোকে নিয়ন্ত্রণ করবে বা আলোকিত করবে। এখন ধরো আসছে প্যারাগ্রাফটা যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ,
এটা আসছে প্যারাগ্রাফ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ, দিস ইজ দ্য প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটা লিখতে গিয়ে তোমার ফোকাসিং সেন্টেন্সটা কি হবে বা কন্ট্রোলিং সেন্টেন্সটা কি হবে, যেটা কামিং সেন্টেন্স গুলাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এখন তুমি যদি লেখো যে বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি, বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি, ওকে, তাহলে কি হবে, এই সেন্টেন্সটা কখনোই কামিং সেন্টেন্স গুলাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এই সেন্টেন্স গুলা কখনোই আসন্ন সেন্টেন্স গুলাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। It focuses the coming sentence or controls the coming sentence. Okay, তাহলে এখানে বলেছে কি ডিপেন্ডিং অন দ্য অ্যাবভ সিলেক্টেড টপিকস, তাহলে ফার্স্ট সেন্টেন্স হবে সেই সেন্টেন্স, খেয়াল করো দিস ইজ দ্য মেইন পয়েন্ট অফ দ্য প্যারাগ্রাফ। একজন এক্সপেরিয়েন্সড এক্সামিনার সবসময় কিন্তু ফার্স্ট সেন্টেন্সটা বেশিরভাগ দেখে, ফোকাসিং সেন্টেন্সটা দেখে, যে তার ফার্স্ট সেন্টেন্সটা লিখছে। এখন আসছে আনএমপ্লয়মেন্ট অফ প্রবলেম বাংলাদেশ, তুমি লিখছো বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি, নেভার, ইট ক্যান নট কন্ট্রোল দ্য কামিং সেন্টেন্স, এটা আসন্ন সেন্টেন্স গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে তাহলে এখানে প্যারাগ্রাফটা কিসের প্যারাগ্রাফ হবে, পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ হলে এটা ঠিক ছিল, তাই না? তাহলে সেই ধরনের প্যারাগ্রাফ হবে, পারলে একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করবা অথবা একদম ডাইরেক্টলি রিলেটেড অফ দ্যাট টপিকস। ওকে, যদি উইন্টার মর্নিং আসে, একদম উইন্টার মর্নিং, প্রথম সেন্টেন্সটা উইন্টার মর্নিং, আমাদের বইগুলোতে অনেক সময় দেখা যায় যে প্রথম সেন্টেন্সটা টপিক সেন্টেন্সের সাথে রিলেটেড না, দ্বিতীয় বা তৃতীয় সেন্টেন্স সেটা রিলেটেড। তোমরা কি করবা, ওই 3 নম্বর বা দ্বিতীয় সেন্টেন্সটাকে সামনে নিয়ে আসবে, এরপর লিখতে শুরু করবে। আর যদি প্রথমটা থেকে থাকে তাহলে তো ওয়েল এন্ড এনাফ। তাহলে কন্ট্রোলিং সেন্টেন্সটা তো ক্লিয়ার হয়েছে, ইট কন্ট্রোলস দ্য কামিং সেন্টেন্স, ইট ফোকাসেস দ্য কামিং সেন্টেন্স, কারণ এটার উপরে নির্ভর করে প্যারাগ্রাফটা গড়ে উঠবে, বিল্ড আপ হবে। হ্যাঁ, ইট ইজ দ্য বেসিক অফ দ্য প্যারাগ্রাফ। ওকে, এটাকে ভিত্তিপ্রস্তর বলতে পারো। এরপরে আসো, এখানে তুমি একাধিক সেন্টেন্স লিখতে পারবা, ডিফাইন করলে দাও 3টা 4টা সেন্টেন্স, একটা আনএমপ্লয়মেন্ট প্রবলেমের যদি ডেফিনিশন দাও, ড্রাগ এডিকশনের ডেফিনিশনটা যদি দাও, তাহলে তো এখানে 3 লাইন 4 লাইন চলে আসে, একটা প্যারাগ্রাফের অনেকগুলো অংশ এখানে চলে আসে, সেটাই হচ্ছে কন্ট্রোলিং সেন্টেন্স বা ফোকাসিং সেন্টেন্স। ওকে, এরপরে আমরা আসবো পার্ট 2, এটাকে বলা হয় বডি অফ প্যারাগ্রাফ। Basically, it contains all the descriptions. Oh, basically function of the key, it contains all description, সমস্ত বর্ণনা এখানে কন্টেইন করে, সেটাকে বলা হয় বডি অফ দ্য প্যারাগ্রাফ। তাহলে ওটার উপরে নির্ভর করে, কন্ট্রোলিং সেন্টেন্সের উপরে নির্ভর করে এটাকে বাড়াতে হবে, বিস্তৃত করতে হবে। এখানে সবকিছু এখানে আসবে, বর্ণনাটা আসবে, ওইটার প্রথম সেন্টেন্সের বর্ণনাটা এখানে চলে আসবে। যদি কজ এন্ড ইফেক্ট হয় তাহলে কারণগুলো এবং প্রভাবগুলো এখানে আসবে, কারণ প্রভাব এবং ফলাফলগুলো এখানে আসবে। যদি তুমি এখানে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আসে তাহলে বর্ণনাটা এখানে আসবে, রিফ্লেক্সিভ হলে এখানে আসবে, প্রসেস অ্যানালাইজিং এখানে প্রক্রিয়াটা বিশ্লেষণ করতে হবে। মানে বডি মানে কি, যদি কনক্লুডিংটা বাদ দাও আর কন্ট্রোলিংটা বাদ দাও, তাহলে মূল অংশটা কিন্তু এখানে ধারণ করবে, মেইন পার্ট অফ দ্য প্যারাগ্রাফ, বডি অফ দ্য প্যারাগ্রাফ। ওকে, তাহলে ইট কন্টেইনস অল দ্য ডেসক্রিপশনস অফ দ্যাট প্যারাগ্রাফ এন্ড বেসিক্যালি ইট ইজ রিলেটেড অফ দ্যাট টপিকস, এটা মাথায় রাখতে হবে, ইট রিলেটেড উইথ দ্যাট টপিকস। নাম্বার 3 পার্টে আসো। ওকে, এইখানটা এসে আমরা কমিয়ে নিয়ে আসবো আমাদের আইডিয়াটাকে, ওভারভিউ ডিসকাশন, এটাকে বলা হয় কনক্লুডিং পার্ট। কনক্লুডিং পার্ট, ওকে, কনক্লুড মানে কি, কনক্লুশন থেকে কনক্লুড আসছে, তাই না? কনক্লুড মানে শেষ, শেষ পার্ট অফ দ্য প্যারাগ্রাফ। তাহলে এটা ফাংশন কি, বেসিক্যালি ইট ইজ অ্যান ওভারভিউ ডিসকাশন। Basically, it is an overview discussion. Overview, short discussion. সংক্ষিপ্ত আলোচনা। It limits 3-4 সেন্টেন্স। ওকে, কখনো কখনো এটা 2টা সেন্টেন্সে কিন্তু লিমিটেশনটা 3-4 সেন্টেন্সের মধ্যে এটাকে
মডারেট 3 সেন্টেন্সের মধ্যে এটাকে তুমি নিয়ে আসবা। তাহলে ইট ইজ অ্যান ওভারভিউ ডিসকাশন, উপরোক্ত আলোচনার ছোট্ট সমাপ্তি, সেটাকে বলা হয় ওভারভিউ ডিসকাশন, কনক্লুডিং পার্ট। এবং কনক্লুডিং পার্ট অবশ্যই মূল বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে একটা প্রপোজাল, একটা প্রস্তাবনা, একটা রিমিডি, একটা রিফ্লেকশন, একটা এনজয়মেন্ট, একটা মানে অ্যাকর্ডিং টু দ্য ডিপেন্ড অফ দ্য প্যারাগ্রাফ, তাই না? যদি উইন্টার মর্নিং হয় তাহলে এখানে একটা ওভারভিউ ডিসকাশন অফ দ্য এনজয়মেন্ট, তারপরে যদি কজার ডিফেক্ট হয় তাহলে ওভারভিউ ডিসকাশন অফ দ্য রিমেডি, কিভাবে এটার প্রতিকার পাওয়া যায়। যদি রিফ্লেকশন হয়, রিফ্লেক্সিভ প্যারাগ্রাফ হয়, সেক্ষেত্রেও তোমাকে ওইভাবে বিষয়টা বিবেচনা করে আনতে হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যেটা, সেটা হলো কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু প্র্যাকটিস নেই। আমরা কি করি, আমরা একটা লিখে মুখস্থ করে দিই, কিন্তু এই বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ওকে, এটা হচ্ছে প্যারাগ্রাফ। আর এই পরীক্ষায় কিন্তু তোমাদের যে প্যারাগ্রাফ গুলো আছে সেটার মধ্যে কি কি আছে, সেটার মধ্যে আছে প্যারাগ্রাফের ইয়ে পেয়েছো? তোমাদের প্যারাগ্রাফ আছে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, রাইট? আরেকটা আছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ ফেসবুক। তার মানে দুটাই হচ্ছে কজ এন্ড ইফেক্টের প্যারাগ্রাফ। ক্লাইমেট চেঞ্জ যদি আসে তাহলে কিন্তু তোমরা অনেক লিখতে পারবে। ওকে, ইউ হ্যাভ এ লট অফ স্কোপ টু রাইট। ওকে, ক্লাইমেট চেঞ্জ, তাহলে ক্লাইমেট তুমি এটাকে মনে মনে ভাগ করে নিবা, কারণগুলা কি কি ক্লাইমেট চেঞ্জের, সেগুলোকে এক জায়গায় করে নিয়ে আসবা। গ্লোবাল ওয়ার্মিং, তারপরে ডিফরেস্টেশন, তারপরে নিয়ে আসবা হচ্ছে নর্থ পোল এন্ড সাউথ পোলের যে বরফ, মেল্টিং অফ দ্য আইস ক্যাপস অফ দ্য সাউথ পোল এন্ড নর্থ পোলের বরফ গলে যাচ্ছে, সেটার উপরে কয়েক লাইন লিখবা। ডিফরেস্টেশনের কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেটা লিখবা। তারপরে সবচেয়ে যেটা বেশিরভাগ দাঁড়াচ্ছে যে পিপলস পাবলিক আনকনসিয়াসনেস, এটাকে আর একটু ডমিনেটিং করে লিখবা, সেটার জন্য ক্লাইমেট চেঞ্জ। ফলে কি হচ্ছে, স্যার ক্লাইমেট চেঞ্জ এটা কি যে কজ এন্ড এফেক্ট ওইটার মধ্যে পড়ে? হ্যাঁ, ডেফিনেটলি একদম পারফেক্ট কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে পড়বে। আগে কারণগুলো লিখবা, ক্লাইমেট পরিবর্তনের ফলে কি হচ্ছে সেইগুলো লিখবা। কারণ কিন্তু খুব বেশি না, 4-5টা কারণটাকে তুমি যদি 2টা লাইন করে লেখো তাহলে 6 দুগুণে 12 লাইন, মানে 1 পেজ হয়ে যাচ্ছে। কি কি কারণ? গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা লিখবা। গ্লোবাল ওয়ার্মিং এর আগে কি আছে? ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন হলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং হলে ধীরে ধীরে মানে পার্ট বাই পার্টে চলে আসবে। গ্লোবাল ওয়ার্মিং হলে কি হবে? গ্লোবাল ওয়ার্মিং হলে পোলার আইস ক্যাপস মেল্টিং হবে। মেল্টিং হলে কি হবে? ইট ইনক্রিজ দ্য লেভেল অফ দ্য সি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা পর্যন্ত বাড়াই দিলা, এরপরে ফলাফল গুলাতে চলে আসলো। ফলে কি হচ্ছে? ন্যাচারাল ক্লাইমেটিক্স, কয়েকটা ন্যাচারাল ক্লাইমেটিক্স নাম বলবা, তার মধ্যে ডমিনেটিং নিয়ে আসবে ফ্লাড, সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলো নিয়ে আসবা। হ্যাঁ, এক্সট্রিম ইভেন্টস অফ দ্য ন্যাচারাল, এইগুলো নিয়ে আসবা, ঠিক আছে? ফলে আরো কি হচ্ছে? অনেক ঘটনা ঘটবে। যেমন মনে করো গ্লোবাল বন্যা হলে কি হচ্ছে? লবণাক্ত পানি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে ফসল ঘাটতি ঘটাচ্ছে। ফসল না হলে কি হবে? ক্রাইসিস অফ দ্য ফুড ক্রাইসিস হলে কি হবে? দুর্ভিক্ষ দেখা দিবে। এইভাবে একটু স্ফীত করার চেষ্টা করবা এবং অ্যাবসলিউটলি নিজের মতো করে লিখবা, তাহলেই চলে আসবে। মুখস্থ হলে কি হবে? একটা লিমিটেশন। মুখস্থ মানে কি? ব্রেনের লিমিটেশন, সেল গুলাকে তুমি আরো আটকে দিবে। আর যদি তুমি প্রভাবী মানে নিজের থেকে লেখো, সেল গুলো আরো বাড়তে থাকবে, একটা না এরকম করতে করতে ভালো করে চলে আসবে। এইগুলো ক্লাইমেট চেঞ্জ, তাই না? ফলে রিমেডিটা কি? পিপল কনসিয়াসনেস, মানুষের সচেতনতা বাড়াতে হবে, ব্যাপক পরিমাণে ট্রি প্লান্টেশন করতে হবে,
কার্বন মনোক্সাইডের নিঃসরণ কমাতে হবে, ওকে, জলবায়ুর উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে, ফান্ডিং করতে হবে, হ্যাঁ, ডেভেলপ কান্ট্রিজ গুলোকে এগিয়ে আসতে হবে, এইগুলো লিখে দেখো কতগুলো সেন্টেন্স হয়ে যাচ্ছে। তোমার কি আর কোনো বইয়ের দরকার আছে? দরকার নেই। আচ্ছা, আর যেহেতু তোমরা ফেসবুক মেসেঞ্জারে নিয়মিতই লেখো, এখন লেখালেখি তো তোমাদের অভ্যস্ত হয়ে গেছে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে। এরপর আরেকটা আছে মেরিটস এন্ড ডিমেরিটস। ওকে, ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন, যেটাই আসুক না কেন একটা দিয়ে সবগুলো লিখতে পারবো। মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইন্টারনেট, তার মানে কি সেখানে মোবাইল ফোন চলে আসবে, ফেসবুক চলে আসবে, সবকিছু এখানে চলে আসবে, তাই না? তাহলে একটা দিয়ে ওখানে, এটাও কিন্তু কজ এন্ড ইফেক্টের প্যারাগ্রাফ। প্রসেসটা আগে ডিসক্রাইব করবা, তারপরে কজ এন্ড ইফেক্টে নিয়ে আসবা। এটার কারণে কি হচ্ছে, মানুষের ধৈর্যচ্যুতি ঘটতেছে, মানুষের মধ্যে টেম্পার লস হয়ে যাচ্ছে, মেজাজ গরম থাকে সব সময়, ঘুম হয় না, জাতি পিছনে পড়ে যাচ্ছে, মেধাটাকে ধ্বংস করে দিচ্ছে, ক্রিয়েটিভিটি ডিস্ট্রয় করতেছে। হ্যাঁ, কারণ এভাবেই তোমাকে লিখতে হবে। যুক্তি দিতে পারো যে ফেসবুকের আবিষ্কারক সে কি ছাত্র জীবনে বা তার ছোটবেলায় ফেসবুক ইউজ করেছে? না। তার মানে কি সে পরবর্তীতে এটা সৃষ্টি করতে পেরেছে। আর তুমি যদি এখনই এটাকে ইউজ করো তাহলে তো তোমার ব্রেনটার কাজ করলো না, সেখানে লিমিটেশনটা চলে আসলো। এইভাবে এটাকে স্ফীত করবা, বড় করার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা একটু কথা বলবো স্যার এখানে প্যারাগ্রাফে কি নিজের মতামত দেওয়া লাস্টে শেষের দিকে তোমার মতামত দিতে পারবা। অবশ্যই মতামত তুমি যদি পজিটিভটাকে যুক্তি সহকারে দেখাতে পারো সেটাও ভালো, আর নেগেটিভ কনক্লুশনে যদি তুমি যুক্তি দাঁড় করাতে পারো বিতর্কের মতো, সেটাও অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রিসিয়েবল। খেয়াল রাখতে হবে মূল বিষয় থেকে তুমি সরে না যাও। ওকে, টপিকস সাবজেক্টের উপরে আমাদের যেটা থাকবে উপরে সেটাকে বলে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সের যেন থেকে সরে না যাও, টপিকস রিলেটেড টপিকস থেকে যেন দূরে না যাও, সেটা আমাদের থাকতে হবে। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি, তোমরা একটু সবাই থাকো লাইনে, কেউ লিভ নিও না। লিভ নিয়ে এসে অলরেডি একজন। দিস ইজ দ্য অ্যাটেন্ডেন্স লিংক, এটাতে তোমরা লিংক অ্যাটেন্ড করে দাও। পরীক্ষার আগে আমরা কি আর ক্লাস পাবো? আরেকটা ক্লাস পাবো, তাই না? তাহলে আমি আজকে কমপ্লিটিংটা শুরু করব এবং এটাকে পুঁজি করে বাকিগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, students, another topic is completing sentence. তো এটা তুমি জানো কমপ্লিটিং সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্রামারের, বিকজ it links with more than 4 topics of the গ্রামার। মানে এই একটা শিখলে কম করে হলো 20 থেকে 25 মার্কসের সুবিধা পাবে তুমি, ডাইরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি। কারণ এটা শিখতে গিয়ে তোমাকে ভার্ব, টেন্স, তোমাকে লিঙ্কার্স, তোমাকে অনেক বিষয়ের উপরে আমাদের যাতায়াত করতে হয়। সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটার সাথে রিলেটেড আছে আমাদের ট্রান্সফরমেশন, এটার সাথে রিলেটেড, ন্যারেশন এটার সাথে রিলেটেড, অনেক বিষয় এটার সাথে রিলেটেড আছে। কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে কমপ্লিট দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে? কমপ্লিট দ্য, ওকে, অ্যানাদার। স্যার আমাদের ইংলিশ ফার্স্ট পেপার তো অনেক কিছু বাকি ছিল। ফার্স্ট পেপারে আমি 10টা টপিকস 10টা কোশ্চেন রেডি করেছি 1 to 6, হ্যাঁ, যেটা তোমাদের ফার্স্ট পেপার রিলেটেড। 1 to 6 বলতে বোঝাচ্ছে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ, আনসারিং কোশ্চেন, ফ্লো চার্ট, তারপরে সামারাইজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ, তারপরে রিয়ারেঞ্জ। 10টা ইম্পর্টেন্ট
টপিকস এর উপরে 10টা কোশ্চেন রেডি করেছি আমি, তোমরা চাইলে সেটা নেক্সট ক্লাসে সলভ করতে পারো। আমার মনে হয় একদিনে একটা ক্লাস আমরা নিতে পারবো ওটার, তাই না? তার মানে একদিনে 2টা করে প্যাসেজ হয়ে যাবে, আর ফিল ইন দি ব্ল্যাঙ্কস হয়ে যাবে, রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, সাথে ফ্লো চার্টটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে এটার উপরে সলভ করবো। যেমন আমি তোমাদের যখন পড়াই তখন কিন্তু লিংক দিয়ে পড়াই, ওরকম করে লিংক রেডি করেছি আমি। আর ইম্পর্টেন্ট প্যাসেজ যেটা অবশ্যই 21 সালের সাথে মিল রেখেই করা হয়েছে, মানে এইখান থেকেই প্যারাগ্রাফ গুলো মানে কম্প্রিহেনশন গুলো আসবে। ভাগ্য ভালো হলে স্যার আমাদের 2টা ইউনিটও বাকি ছিল। হ্যাঁ, 2টা ইউনিট বাকি থাকুক, ইউনিট নিয়ে টেনশন করো না। ওই ইউনিটের উপরে আমি কোশ্চেন রেডি করেছি, ওটা তোমাদেরকে প্রোভাইড করে দিলাম, সলভ করিয়ে দিলাম। আমাদের মূল যে বিষয়গুলি সেটার কথা বলেছি। ওকে, আচ্ছা, কমপ্লিট দ্য অ্যানাদার পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড কমপ্লিট। এখন দেখো, ইজ কল্ড কমপ্লিট। এখন এটা করতে গিয়ে আমাদের বলেছে অ্যানাদার পার্ট, অন্য পার্ট। অন্য পার্ট যখনই করবে সেটার জন্য তোমাকে কি করতে হবে? ইট ইজ অ্যাবসুলেটলি dependent on the given part. given parts এর মধ্যে লুকায়িত আছে যে, ওকে, পরের পার্টে তোমাকে কি লিখতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে গিভেন পার্টেই হচ্ছে ক্লু দেওয়া থাকবে, এবং এই ক্লুগুলোকে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলেই তুমি কমপ্লিটিং এ 5 পাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেবো, কারণ আজকে পুরো আলোচনায় যাওয়া যাবে না, শুধু একটা ধারণা দিয়ে দেবো। দেখো দেখো, দো he wrote well in the exam, though he wrote well in the exam. দেখেছো? এই অংশ দেয়া থাকবে, বাকি অংশ তোমাকে লিখতে হবে। কোনো না কোনো ভাবেই লিঙ্কার্স দেওয়া থাকবে, কোনো না কোনো ভাবেই কানেক্টরস দেওয়া থাকবে, হয় থাকুক নাহলে মাঝখানে থাকুক, না কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে, না হলে তুমি অন্য পার্ট কখনো লিখতে পারবে না। যদি এখানে আমি যদি লিখতাম ইফ, তাহলে তো আরেকটা বিষয় হয়ে যেত, ইফ হি রোট ওয়েল। ওকে, যদি আমি লিখতাম হোয়েন, তাহলে তো আমাদেরকে আরেকটা বিষয় লিখতে হবে। এক এক পার্টের জন্য আমাদের কিন্তু এক একটা আইডিয়াটা ডেভেলপ করতে হবে। ওকে, এক এক পার্টের জন্য আমাদের এক এক ভাবে লিখতে হবে। হোয়েন হলে আমরা যেভাবে লিখবো, দো হলে তা লিখতে পারবো না, বা ইফ হলেও কিন্তু আমরা সেটা লিখতে পারবো না। ওকে, তোমাদের হচ্ছে 19-20, আর তোমরা পরীক্ষার্থী 21 সালের। তাহলে কোনো না কোনো ভাবে এই পার্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এই কানেক্টরস গুলো হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটাকেই তুমি টার্গেট করে বাকি অংশগুলো লিখবে। It links to the another topics. It controls the making sentence. এখন দেখো, দো মানে কি? যদিও। এখন আমি তোমাকে যদি শিখিয়ে দেই, দো যুক্ত সেন্টেন্স যা থাকবে তার উল্টাটা লিখতে হয়। দো থাকলে অপোজিট আইডিয়া ডেভেলপ করতে হবে, অপোজিট আইডিয়া দিতে হবে। ওকে, যদি ইফ থাকতো তাহলে কন্ডিশন দিতে হতো, ওকে, শর্ত দিতে হতো। তাহলে যদিও সে ভালো লিখেছিল, ভালো লিখলে কি হয়? ভালো লিখলে ভালো নাম্বার পায়, ভালো রেজাল্ট করে। কিন্তু যদি আমরা অপোজিট কথা চিন্তা করি, তাহলে আমরা এখানে কি লিখবো? যে সে ভালো নাম্বার পায়নি, যদিও সে ভালো লিখেছিল। অপোজিট আইডিয়া কি? হি ফেইলড ইন এক্সাম, সে এক্সামে ফেল করেছিল, তো হয়েছিল, তাই না? দেখো, তাহলে এই যে স্যার এখানে ভাগ বসাবো না? ভার্ব will be formed according to tense, যে ভার্ব নির্ভর করবে টেন্সের উপরে। এখানে রোট আছে, এটাও পাস্ট হবে। এইভাবেই কিন্তু আমরা এটা করব। ঠিক আছে, আজকে আমি এই টপিকসে যাব না, তোমরা আগামী ক্লাসে এটার উপরে কথা বলবো। ঠিক আছে।
তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের দেখা হবে নেক্সট উইকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আর পারলে প্যারাগ্রাফের উপরে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।